অনেক সময় আগে একটা গ্রাম ছিল, ওতে অনেক কম মেয়ে ছিল, যার কারণে ওখানকার ছেলেদের বিয়ে হতেই পারছিল না। তাই ওই গ্রামের সব ছেলেরা আইবুড়ো ছিল। একদিন ওই গ্রামের একটি ছেলে মঙ্গল সিদ্ধান্ত নিল যে ও অন্য গ্রামে যাবে আর ওখান থেকে কোনো মেয়েকে পছন্দ করে ওকে বিয়ে করে আনবে। মা, আমি অন্য গ্রাম থেকে খুব শিগগিরই তোমার জন্য একটা ভালো বৌমা আনবো। মঙ্গল অন্য গ্রামে চলে গেল। হাঁটতে হাঁটতে ও জঙ্গলের গভীরে পৌঁছে গেল। যদি আমি পাকা রাস্তা দিয়ে যাই তাহলে আমার অন্য গ্রামে যেতে প্রায় 2 দিন সময় লেগে যাবে, আর যদি আমি জঙ্গল দিয়ে যাই তাহলে আমি একদিনেই সেই গ্রামে পৌঁছে যেতে পারবো। এইটা ভেবে ও জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটা দিল। আমি সেই গ্রামে সবথেকে সুন্দর মেয়েকে বিয়ে করব। ও এটা ভাবতে ভাবতে যাচ্ছিল, তখনই একটা সুন্দরী মেয়ে দৌড়ে দৌড়ে ওর কাছে এসে গেল। আমাকে বাঁচিয়ে না, ওরা আমাকে মেরে ফেলবে। কে তুমি? আমার নাম মঞ্জু, আমাকে বাঁচিয়ে না। তুমি চিন্তা করো না, চলো আমার সঙ্গে। মঙ্গল মঞ্জুকে সাথে নিয়ে ওই গাছে লুকিয়ে গেল, আর ওখানে ওরা এলো আর কিছুক্ষণ খোঁজার পর ওখান থেকে চলে গেল। থ্যাংক ইউ, তুমি আমার প্রাণ বাঁচালে। ওরা আমাকে শহর থেকে উঠিয়ে এনেছিল আর আমাকে বলি দিয়ে আমাকে মেরে ফেলতে চাইছিল। তুমি চিন্তা করো না, চলো আমি তোমাকে বাড়ি ছেড়ে দিই। আমার বাড়িতে তো কেউ নেই, কিন্তু আপনার নামটা কি? আমার নাম হলো মঙ্গল। আমি পাশের গ্রামে বিয়ের জন্য উপযুক্ত মেয়ে খুঁজতে যাচ্ছিলাম। তারপর মঙ্গল একটু ভেবে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি কোনো ভালো মানুষ মনে হচ্ছে, তাই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এইটা শুনে মঙ্গল খুব খুশি হলো আর ও মঞ্জুকে নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। মা, আমি তোমার জন্য বৌমা নিয়ে এসেছি। ঠাকুর যা করেন ভালোর জন্যই করেন। আর তারপর অনেক বড় সড়ো করে মঙ্গল আর মঞ্জুর বিয়ে হলো। বিয়ের পরের দিনই ওরা হানিমুনের জন্য নৈনিতাল চলে গেল। সারাটা দিন ঘোরার পর ওরা অনেক হাঁপিয়ে গেল। মঙ্গল মঞ্জুকে বলল, তুমি হোটেলে গিয়ে বিশ্রাম নাও, আমি বাজার থেকে কিছু জিনিস কিনে আনি। মঞ্জু রাজি হয়ে গেল আর হোটেলে ফিরে এলো। মঙ্গল বাজারে চলে গেল। কিছুক্ষণ পরে মঙ্গল হোটেলে ফিরল, কিন্তু যেই ও হোটেলের ঘরের মধ্যে এলো ও হয়রান হয়ে গেল। মঞ্জু চুলটা খুলে আয়নার সামনে বসেছিল আর আয়নায় ওর ভয়ানক ডাইনির মুখ দেখতে পারল। তুমি ডাইনি? ভালোই হলো, এখন তুমি বুঝতেই পেরে গেছো। তাহলে এখন আমার লুকোনোর কোনো প্রয়োজন নেই। ভালো করে দেখো, আমি ডাইনি। আমার নাম মঞ্জু না, মঞ্জুলিকা। মঞ্জুলিকা ডাইনি। তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে? সেই দিন ওরা আমাকে পুড়িয়ে মারতে চাইছিল, তখনই আমি তোমাকে দেখলাম আর তোমার সাহায্য চাইলাম। আর যখন তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিলে, তখন ওদের থেকে বাঁচার জন্য আমি তোমাকে বিয়ে করতে রাজি হলাম। কিন্তু তুমি তো একটা ডাইনি, আমি একটা ডাইনিকে কি করে বিয়ে করতে পারি? আমাদের বিয়ে হয়ে গেছে, এখন তো শুধু হানিমুন বাকি। কিন্তু আমি তোমার সঙ্গে হানিমুনে যেতে পারবো না। হানিমুন তো তোমাকে করতেই হবে, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। তোমার কাছে কাল সকাল অবধি সময় আছে, ভালো করে ভেবে নাও। তোমার আমার সাথে হানিমুন করার আছে না মরার আছে? এটা আমি কোথায় ফেসে গেলাম? এর থেকে ভালো তো আমি গ্রামের ছেলেদের মতন একলাই থেকে যেতাম। এখন আমি ডাইনির থেকে কি করে বাঁচি? তখনই ওর মাথায় একটা আইডিয়া এলো। পরের দিন সকাল সকাল ডাইনি ওকে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি কি ভাবলে? মরতে চাও না হানিমুন করার আছে? আমি তোমার সঙ্গে বাসর রাত করার জন্য তৈরি আছি। সত্যি? হ্যাঁ। মঙ্গল ওকে হোটেল থেকে দূরে একটা পাহাড়ে নিয়ে গেল আর বলল,
তুমি নিজের চোখ বন্ধ করো, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। আমার উপহার অনেক ভালো লাগে। যেই ডাইনি চোখ বন্ধ করলো, মঙ্গল পেট্রোলের ক্যানটা ওর উপরে ঢেলে দিল, একটা দেশলাই কাঠি জ্বালিয়ে ওর উপরে ফেলে দিল, আর ডাইনি আগুনে পুড়তে শুরু করলো। আগুন! এই তুমি কি করলে? কি করলে তুমি? তোমাকে মেরে ফেললাম। কিন্তু তুমি কি করে জানলে যে পুড়ে গেলে আমার মৃত্যু হবে? তুমি কাল রাত্রে নিজেই বলেছিলে যে জঙ্গলে সেই লোকেরা তোমাকে পুড়িয়ে মারতে চাইছিল। ব্যাস, আমি বুঝে গেলাম যে তোমাকে পুড়িয়ে মারা যেতে পারে। এইভাবে মঙ্গল ডাইনিকে পুড়িয়ে ছাই করে দিল, আর ডাইনির হানিমুনটা শেষ হয়ে গেল। টিকটক স্টার ডাইনি। ভারতবর্ষে টিকটক ব্যান হয়ে প্রায় 1 বছর হয়ে গেছিল। আস্তে আস্তে লোকেরা টিকটককে ভুলতে লেগেছিল। টিকটক পীড়িত যুবক যুবতীরা এখন অনেকটাই ভালো হয়ে গেছিল। তখনই বিপদ নেমে আসে। রঞ্জন নামের একটা ছেলে অর্ধেক রাতে নিজের স্মার্টফোন চেক করছিল। তখনই হঠাৎ ও নিজের মোবাইলে টিকটকের অ্যাপ দেখতে পেল। রঞ্জন আশ্চর্য হয়ে গেল। আরে কি, আমি তো টিকটক অ্যাপ ডিলিট করে দিয়েছিলাম। তারপরে টিকটক তো ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে। তাহলে এই টিকটক অ্যাপটা আমার মোবাইলে কি করে এসে গেল? রঞ্জন ধৈর্য রাখতে পারল না, আর সে অ্যাপটা খুলে দিল। অ্যাপটা খোলাতেই সে দেখল রশ্মি নামের একটা টিকটক স্টারের শুধু একটা ভিডিও টিকটকই আপলোড হয়েছিল। গোটা অ্যাপটাতে শুধু তার অ্যাকাউন্টে রেজিস্টার ছিল। দ্য মোস্ট বিউটিফুল টিকটক স্টার রশ্মি। আরে এটা তো আমার ফেভারিট স্টার। এর ভিডিও স্টক করতে তো আমি ভুলেই গেছিলাম। ভালো হলো ভিডিওটা এখানে পেয়ে গেলাম। রঞ্জন ভিডিওটা খুলল তো রশ্মি ডান্স করছিল আর নিজের ফ্যান্সদের একটা মেসেজ দিচ্ছিল। হাই ফ্রেন্ডস, রশ্মি ইজ ব্যাক। বলো ফ্রেন্ডস, আমার সঙ্গে কে কে দেখা করতে চাও? আমি জানি তোমরা সবাই আমার সাথে দেখা করতে চাও। কোনো ব্যাপার না, তোমরা সবাই কালো পাহাড়ে এসে যাও। কালো পাহাড়ে আমি তোমাদের সবার অপেক্ষা করছি। কালো পাহাড় শহরের সব থেকে দূর আর নির্জন জায়গা ছিল, আর অঘটনের জন্য বদনামও। কিন্তু রঞ্জন রশ্মির সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত ছিল। টিকটক স্টার রশ্মির সঙ্গে দেখা করার জন্য আমি কালো পাহাড়ে নিশ্চয়ই যাব। তারপর আর কি, মাঝ রাতে রঞ্জন বাড়ির থেকে বেরিয়ে কালো পাহাড়ে চলে গেল। কিন্তু ওখানে টিকটক স্টার রশ্মি না, মৃতদেহ ছড়িয়ে পড়েছিল। এটা দেখে রঞ্জনের মাথা ঘুরে গেল। এইসব কি? আমার রশ্মি ঠিক আছে তো? রশ্মি, কোথায় তুমি? আমি এখানে রাজন। রঞ্জন পিছনে ঘুরে দেখল আর সে অবাক হয়ে গেল, কারণ সে মোস্ট বিউটিফুল টিকটক স্টার রশ্মির সব থেকে ভয়াবহ রূপ দেখছিল। এসো রঞ্জন, ছুঁয়ে দেখো আমাকে, এসো। না, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এখানে আসবো না। আমাকে ছেড়ে দাও। এইটা শুনে রশ্মি রেগে গেল। ছবে না পাহাড়ের তলায় ফেলে দিই। রঞ্জন ভয় পেয়ে যায় আর চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে রশ্মিকে ছুঁতে যায়। যেই সে রশ্মিকে ধরল, রশ্মি তার গলা টিপে ধরে আর জোরে চিপে রঞ্জনকে মেরে ফেলে। এইভাবে কালো পাহাড়ের উপরে ক্রমশই সব জমা হতে শুরু করলো। রঞ্জনের মোবাইল থেকে নিজে নিজেই রশ্মির লিঙ্কটা বন্ধুদের সাথে শেয়ার হতে শুরু করে। রঞ্জনের বন্ধুরাও কালো পাহাড়ে রশ্মির সাথে দেখা করতে চলে যায়, আর রশ্মির হাতে মারা যায়। রঞ্জনের নিখোঁজ হওয়াতে রঞ্জনের ভাই চিন্তিত হয়ে গেছিল। একদিন ও পুলিশে কমপ্লেন লেখাতে গেল। স্যার, প্লিজ আমার ভাইকে খুঁজে বের করুন। আপনি ওর বন্ধুদের জিজ্ঞেস করেছেন? স্যার, ওর সব বন্ধুরাও নিখোঁজ। হোয়াট? ইন্সপেক্টর রঞ্জন আর তার বন্ধুদের মোবাইল লোকেশন ট্রেস করলো তো সেটা কালো পাহাড় দেখাচ্ছিল। ইন্সপেক্টর রঞ্জনের ভাইকে নিয়ে কালো পাহাড়ে যখন পৌঁছালো তো সেখানে দৃশ্য দেখে দুজনে আশ্চর্য হয়ে যায়, কারণ সেখানে পচা গলা থাকা সব পড়েছিল। তখনই ইন্সপেক্টর মাটিতে একটা মোবাইল দেখতে পেল। মোবাইল উঠিয়ে সে অন করলো, তখন টিকটক স্টার রশ্মির ভিডিও ওপেন হলো। আরে, এ তো টিকটক স্টার রশ্মি। এ তো 6 মাস আগে মেন্টাল হসপিটাল থেকে নিখোঁজ হয়েছিল। আজ অব্দি পাওয়া যায়নি, কিন্তু ভিডিওটা তো নতুন। টিকটক ব্যান হওয়া, রশ্মি নিখোঁজ হওয়া, এখানে এতগুলো সব পাওয়া যাওয়া, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। হঠাৎ ইন্সপেক্টর চেঁচানোর শব্দ শুনল। সে ঘুরে দেখে তো রশ্মির ভূত রজনের ভাইকে মারছিল। এইটা দেখে পুলিশ ইন্সপেক্টর ঘাবড়ে যায়। রশ্মি, ছাড়ো তাকে। ইন্সপেক্টর, তুমি আমাকে তো খুঁজে পেলে না, এখন একে বাঁচানোর জন্য টাইম ওয়েস্ট করো না।
আমার খুনিদের ধরো, না হলে এই লোকেদের মেরে ফেলবো। কে তোমার খুনি? এই প্রশ্নটা আমাকে না, মেন্টাল হসপিটালের ডক্টর সারংকে জিজ্ঞেস করো। এই বলে রশ্মি রঞ্জনের ভাইকে মেরে ফেলে আর অদৃশ্য হয়ে যায়। ইন্সপেক্টর থানাতে ডক্টর সারংকে জিজ্ঞেস করে, কিন্তু ডক্টর সারং কিছু বলে না। 3rd ডিগ্রি টর্চার করাতে সারং মুখ খুলে দেয়। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আমি মেরেছি তাকে। কখন আর কি করে? আসলে টিকটক ব্যান হওয়াতে তার পাগলামির অ্যাটাক আসতো। চিকিৎসার জন্য সে আমাদের এখানে ভর্তি হয়েছিল, আর আমি তার সুন্দরতার ফ্যান ছিলাম। একদিন ঠিক সুযোগ পেয়ে আমি তার রেপ করেছিলাম। তারপরে ধরা পড়ার ভয়তে আমি তাকে কালো পাহাড়ে পুঁতে দিয়ে এসেছিলাম। সবটা কোথায় পুঁতেছিস বলছি। সারঙ্গের সাথে কালো পাহাড়ে গিয়ে ইন্সপেক্টর রশ্মির সবটা বার করলো আর তার নিয়ম মতো শেষ কাজ করলো। তারপর ডক্টর সারংকে সব সময়ের জন্য কারাগারে বন্ধ করে দেওয়া হয়। এই কারণে টিকটক স্টার রশ্মির আত্মা শান্তি পেয়ে যায় আর শহর থেকে কালো পাহাড়ের অভিশাপ সব সময়ের জন্য কেটে যায়। দিদিমার বাড়িতে ভূত। গরমের ছুটি পড়ে গেছিল। টিনা আর কৌশিক নিজের মাস্তুতো ভাই বোন লিলি আর ময়ূরের সাথে ট্রেনে করে নিজের মামা বাড়ি বিলাসপুর যাচ্ছিল। 4 জনে বিলাসপুর নিজের দাদু দিদার বাড়ি পৌঁছালো। দাদু দিদার বাড়ি একটা পুরনো বারোয়ারি লম্বা বাড়ি ছিল। বাড়িতে শুধু দাদু দিদাই থাকতো। ওদের 2টো ছেলে ফরেনে শিফট হয়ে গিয়েছিল। 4 জন ওইখানে পৌঁছেই দাদু দিদাকে জড়িয়ে ধরল। আরে এসে গেলে আমার বাচ্চারা, তোমাদের আশাতে এই নিস্তব্ধ বাড়িটা হাসিতে ফুটে উঠল। বাবা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে না, দিদা তোমাদের জন্য গরম গরম খাবার বানিয়েছে। তার মানে তোমরা এখনো বাড়িতে কোনো চাকর রাখোনি? মা বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে গেল তোমাদেরকে। এতে দাদু দিদা কাউকে কোনো জবাব দিল না আর সবাই হাত মুখ ধুয়ে খাবার খেলো। তারপর 4 জন নিজের নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু লিলির ঘুম আসছিল না। ও সারা বাড়িটা দেখতে চাইছিল। ঘুমই আসছে না। বাড়িটা ঘুরিয়ে দেখি, সবাই তো ঘুমোচ্ছে, ডিস্টার্ব করতে কেউ আসবে না। লিলি বেডরুম থেকে বেরিয়ে হাঁটতে থাকে। তখন দাদু দিদার ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। লিলি লুকিয়ে ওদের কথা শুনল। না, বাচ্চাদের বলার দরকার নেই, তারা ভয় পেয়ে যাবে। আরে কিন্তু কিন্তু কিচ্ছু না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। লিলি ঘাবড়ে গেল আর দাদুর বাইরে আসার আগেই পেছন দিকে পালাতে শুরু করলো, যাতে দাদু ওকে না দেখতে পায়। পালাতে পালাতে ও অনেক দূরে এলো আর হঠাৎ করে কেউ ওকে যেন একটা ঘরে টেনে নিল আর দরজাটা বন্ধ হয়ে গেল। ঘরটা অনেক অন্ধকার ছিল আর একটা সিঁড়ি রাখা ছিল, যেটা উপরে 2 তলার দিকে উঠে যাচ্ছিল। কে আছে? কে টানলো আমায় ভেতরে? টিনা, ময়ূর, আমি জানি তোমরাই মজা করছো। তখনই হঠাৎ লিলির পিঠে কেউ হাত রাখলো। লিলি পিছনে ঘুরে দেখলো আর ভয় পেয়ে গেল। একটা ভয়ঙ্কর লোক ওখানে দাঁড়িয়ে হাসছিল। লিলি আমা, এসো আমার কাছে, এসো। ভূত ভূত ভূত! ভূত লিলির দিকে এগোতে থাকলো আর লিলি জোরে চেঁচালো আর নিজের 2টো হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। লিলি, হোয়াট হ্যাপেন্ড? তুমি এখানে কি করছো? লিলি যখন চোখ খুললো তখন সামনে কৌশিক, ময়ূর আর টিনা ছিল। লিলি কৌশিককে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কৌশিক, এখানে একটা ভয়ঙ্কর ভূত আছে। লিলি, কাম অন, এই ভূত প্রেত কিচ্ছু হয় না, তুমি নিশ্চয়ই ভুল দেখে থাকবে। তখনই হঠাৎ টিনা জোরে চেঁচালো। কি হলো? টিনা সিঁড়ির দিকে ইঙ্গিত করলো। সিঁড়িতে সেই ভূত বসেছিল। ভূত দেখে সবার অবস্থা খারাপ হয়ে গেল। বাচ্চারা, চিনলে আমাকে? আমি তোমাদের সঙ্গে খেলতাম, তোমাদেরকে দোলনা দোলাতাম। দেখো, সেই 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 এসো, এসো আমার কাছে।
বাচ্চারা ভয় পেয়ে গেল আর চেঁচাতে শুরু করলো। দিদা, দিদা। দিদার নাম শুনে ভূত রেগে গেল আর বাচ্চাদের দিকে এগোতে শুরু করলো। বাচ্চারা দরজার কাছে গেল আর দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। খবরদার, দাদু দিদুকে যদি আওয়াজ দিয়েছ তো আমি তোমাদেরকে কাঁচা খেয়ে ফেলবো। কে তুমি? কেন আমাদেরকে বিরক্ত করছো? ভূত বাচ্চাদের কাছে এলো আর কৌশিককে হাওয়াতে উড়িয়ে ফেলে দিল। কৌশিক জোরে মাটিতে পড়ে গেল। ও গড, মরে গেলাম। তারপর ভূত এক এক করে সবাইকে হাওয়াতে উঠিয়ে আঘাত করতে শুরু করলো। চারজন চেঁচামেচি করতে শুরু করলো। ভূত জোরে জোরে হাসতে শুরু করলো। তখনই হঠাৎ সিঁড়ি দিয়ে নিচে নেমে দাদু দিদা এলো। দাদুর হাতে লাঠি ছিল। দাদু দিদাকে দেখে বাচ্চারা যেন একটু স্বস্তি পেয়ে গেল। আর ভূত দাদুর হাতের লাঠি দেখে ভয় পেয়ে গেল। ভূত পালাতো তার আগেই দাদু লাঠি দিয়ে ভূতকে মারতে আরম্ভ করলো। মালিক, মালিক ক্ষমা করে দাও। মালিক ক্ষমা করে দাও। নতবর, আমার বাচ্চাদেরকে তুই ভয় পাওয়াস? এই নে, এই নে, নে তুই। আরো মারো ওকে, আরো মারো ওকে। দাদু ভূতটাকে অনেক মারলো আর ভূত অনেক আঘাত পেল। চল পালা এখান থেকে। এরপরে যদি বাচ্চাদের বিরক্ত করেছিস তাহলে মনে রাখবি কিন্তু। দাদুর খপ্পর থেকে ছাড়া পেয়ে ভূত কাঁদতে কাঁদতে উধাও হয়ে গেল। বাচ্চারা, তোমরা ঠিক আছো তো? আমরা ঠিক আছি দিদা, কিন্তু এইটা কে ছিল? দিদা দাদুর দিকে তাকালো। বলে দাও, এখন তো বলতেই হবে। আগে আমরা তোমাদেরকে বলিনি, কারণ তোমরা ভয় পেয়ে যেতে। ওই ভূত আমাদের পুরনো চাকর নটবর, যে 20 বছর আগে মরে গেছে। কি? এই নামটা তো প্রথমবার শুনছি। হ্যাঁ, তখন তোমরা সবাই অনেক ছোট ছিলে। তখন নটবরই তোমাদের দেখাশুনো করত। আর একদিন ওর মৃত্যু হয়ে যায়। আর তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এরপর আমরা কোনো চাকর রাখবো না। নটবর কেমন ভাবে মরেছে এইটা শুধু আমরাই জানি। কি করে মরেছিল সে? এক রাতের কথা, নটবর বাড়ির থেকে চুরি করে পালাচ্ছিল। কুকুররা ঘেউ ঘেউ করতে শুরু করলো আর দাদু উঠে গেল। নটবর দাদুকে দেখে অনেক ভয় পেত। ও পালাতে পারলো না আর বাড়িতে ঢুকে গেল আর সিঁড়ি দিয়ে উপরে যেতে শুরু করলো। হঠাৎ করে পা পিছলে গেল আর পড়েও মরে গেল। তখন থেকে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ভালো হলো দাদু তাকে শিক্ষা দিল। এখন সে আবার ফেরত আসবে না তো? ফেরত নিশ্চয়ই আসবে, কিন্তু তোমাদের বিরক্ত করবে না। এইটা শুনে বাচ্চারা চিন্তিত হয়ে গেল, কিন্তু দাদুর লাঠি কামাল করে দেখিয়েছিল। তারপর থেকে নটবরের ভূত বাড়িতে আর দেখাই দেয়নি।